দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, আমাদের প্রতিদিনের জীবনযাপনে কিংবা খাদ্য তালিকায় আমিষের প্রয়োজন কিন্তু একদমই জরুরি, এবং সেই আমিষের যে যোগান তার মধ্যে কিন্তু আমরা জানি যে পোলট্রি যে খাত সেটা কিন্তু আমাদের আমিষের যোগান দিয়ে থাকে। কিন্তু মাঝে মধ্যে আমরা দেখি যে এই খাতটা অসুস্থ হয়ে যায়, আমরা দেখি যে আমাদের প্রোডাক্টের দাম বেড়ে যায়। আবার কখনো কখনো বিভিন্ন ডিজিজের কথাও আমরা শুনি, বার্ড ফ্লুর কথা যেমন আমরা অনেক বেশিভাবে পরিচিত, আবার সাম্প্রতিক সময় ইকোলাইয়ের কথাও আমরা শুনেছি যে এটাও নাকি আমাদের এই খাতকে যেমন ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদের শরীরকেও। আসলে কতটা সত্য, কি আছে আমাদের এই সেক্টরে, এই বিষয় নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের পর্ব। আর সে কারণে আমরা সাজিয়েছি আজকের পর্বের নাম ঝুঁকিতে পোলট্রি শিল্প। যেহেতু এই খাত নিয়ে আমরা কথা বলবো এবং এর সাথে সংশ্লিষ্ট আজকে একজন একাডেমিশিয়ান আমাদের সঙ্গে আছেন, অ্যাজ ওয়েল অ্যাজ শি ইজ দ্য রিসার্চার, ডক্টর মাকসুদা বেগম, সহকারী অধ্যাপক, পোলট্রি বিজ্ঞান বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা তাকে স্বাগত জানাই। ম্যাডাম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা শুরুতে বলছিলাম যে আমাদের আমিষের যে প্রয়োজন, সেই প্রয়োজন মেটাতে পোলট্রি সেক্টরের কিন্তু অবদান অনস্বীকার্য, এবং আমরা জানি যে মুরগি কিংবা তার ডিম এর উপরে কিন্তু আমরা সবাই কম বেশি ডিপেন্ডেন্ট। আমরা যেমন শুরুর দিকে বলছিলাম যে রোগ বালাইয়ের কথা, দরদাম বেড়ে যাওয়ার বিষয়গুলো থাকে, কিন্তু সাম্প্রতিক সময় আমরা এও দেখেছি যে এই জিনিসপত্রগুলোর কিন্তু দামও খানিকটা কমেছে। আমরা যদি এই খাত সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি যে আসলে এই খাতটা কিভাবে চলে, আপনি যেহেতু এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট একজন একাডেমিশিয়ান বা রিসার্চার, আপনি যদি একটু বলতেন আমাদের এই খাত সম্পর্কে। প্রথমে আপনাকে ধন্যবাদ আমার সেক্টরটাকে, বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সেক্টর, ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর যেটা, সেটাকে আপনি এত সুন্দরভাবে সবার কাছে প্রেজেন্ট করেছেন। আসলে এই পোলট্রি যে বাংলাদেশের আমিষের চাহিদা, সেটার পুরোটা না মেটায় না, সিংহভাগ মেটায়। তো সেক্ষেত্রে সে যথেষ্ট গুরুত্ব বহন করে, এবং মাংস এবং ডিমের ক্ষেত্রে সবচেয়ে কম দামি মাংস যেটা, সেটা পোলট্রি, মুরগির মাংস, এবং সবচেয়ে সহজলভ্য জিনিস যেটা, সেটাও ডিম। আর দ্বিতীয় যে কথাটা বলেছেন সেটা হচ্ছে এটা দাম বেড়ে যায়, দাম কমে যায়, মানে ফ্ল্যাকচুয়েটিং, এইটাই হচ্ছে প্রবলেম। দাম বেড়ে যায়, দাম কমে যায়, কারণ আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে ডিল করি যেটা চাইলেই আমরা রোবটের মতো একটা কমান্ড দিতে পারি না। যেমন কিছুদিন আগে, বিগত 3 মাসে সবার একটা কমপ্লেইন ছিল, সেটা হচ্ছে বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে মুরগি উৎপাদন করছে, যে আমাদের কস্টিং 10 টাকার উপরে, আমরা প্রাইসিং পাচ্ছি 9 টাকা। এবং এটার কারণ তারা খুব সহজেই গভর্নমেন্ট বডি বা যারা অথরিটি, তাদেরকে ব্লেম দেওয়াটা সহজ হয়। কিন্তু যে সময় ঈদের আগে অ্যানালাইসিস করা হয় যে আমাদের কি পরিমাণ মাংস এবং ডিম দরকার হবে, এবং সেই কাঙ্ক্ষিত মাত্রা অনুযায়ী উৎপাদন হয় এবং কনজিউম হয় কম, বাজারে আপনি জানেন যে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের উপর কিন্তু প্রাইসিং অনেক সময় নির্ভর করে। মানে বেসিক রুল অফ যদি ডিমান্ড বলি আমরা, তাহলে ডিমান্ড সাপ্লাই আপনার প্রাইস ডিটারমাইন করবে। ও এখানে এই ম্যাট্রিক্সটা কাজ করেছে, যে সাইটটা নিয়ে আমরা ব্যবসায়ীরা হয়তো অনেক সময় চিন্তা করতে পারিনি। আর অনেক সময় যখন গরম পড়ে, আপনি কিন্তু ডিম কনজিউম করেন কম, আপনার সবজির দাম কিছুদিন আগে কম ছিল, যেটার দাম কম সেই দিকে মানুষ ঝোঁকে। আবার যখন দেখবেন সবজির দাম বেড়ে যাবে, মানুষ ডিমের দিকে ঝুঁকবে। প্রাইসিং যখন কমে যায়, আমার একটা ক্ষেত্র চিন্তা না করে আমার অনেকগুলো ক্ষেত্র চিন্তা করতে হবে। এবং প্রাইসিং যেমন কমে, কমার্শিয়াল ফার্মগুলো ওই সময় যেমন লস করে, তাদের ইউনিটটা এত বড়, তারা কিন্তু সারা বছর অপেক্ষা করে এবং জানে সার্টেন টাইমে তারাও গেইন করবে। মানে তাদের কাছে পুরো স্ট্যাটিস্টিক্সটা আছে যে আমার সারা দেশের মানুষ কি পরিমাণ কনজিউম করবে, আমার মার্কেট সাইজটা কত, এবং আমরা সেখানে কতটা কন্ট্রিবিউট করতে পারবো। আমরা কিন্তু মানে শো শুরু করার আগে ইনফরমালি গল্প করছিলাম এই বিষয়গুলো নিয়ে, এবং তখন কিন্তু আপনি বলছিলেন, আমি সেই প্রশ্নটাতে যেতে চাই যে আমাদের যে ইনফর্মাল মার্কেট, যেখানে আমরা আমাদের স্থানীয় পর্যায়ে যারা মুরগি পালন এবং মুরগির সাথে আরো রিলেটেড এই পোলট্রি সেক্টরের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যারা পরিপালন করেন, তাদের সাইজটা 70% বা 70%, কিন্তু তারা মার্কেট কন্ট্রিবিউশন করছে কমার্শিয়ালি 30%। হোয়ারাজ যারা কমার্শিয়ালি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন, তাদের মার্কেট সাইজ হচ্ছে, মানে তারা এখানে আছে 30%, কিন্তু তাদের কন্ট্রিবিউশনটা হচ্ছে কমার্শিয়ালি 70%। এই যে কন্ট্রিবিউশনটা প্রপারলি হচ্ছে না, বা আমরা সবাইকে একই ফ্রেমে এনে কমার্শিয়ালি প্রোডাক্টটাকে অ্যাভেলেবল করতে পারছি না টু অল দ্য কনজিউমার, সেটাই কি দিন শেষে প্রাইসে খুব নেতিবাচক প্রভাব ফেলছে? ওই যে আমি বললাম অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে তারা যে কন্ট্রিবিউশনে ভাইস ভার্সা, এই জায়গাটাতে কাজ করতে পারলে অবশ্যই মানে ওভারকাম করা যাবে। তবে কমার্শিয়াল ফার্মের যে বিজনেস স্ট্র্যাটেজি এবং যেগুলো ফান্ডামেন্টাল ফার্মার, তাদের যে বিজনেস স্ট্র্যাটেজি, ম্যানেজমেন্ট সিস্টেম এবং সব কিছু
ভিন্ন হওয়া স্বাভাবিক, কারণ প্রফিটের মাত্রাটাও কিন্তু আলাদা। তারা যেমন বড় রিস্ক নিতে পারে, ছোট ছোট খামারি অল্প রিস্কেই কিন্তু সেখানে সে মার খেয়ে যায়। তারা যেমন 10 ইয়ার্স ধরে তারা একটা প্ল্যানিং করতে পারে, আমার কমার্শিয়াল খামারের কোনো প্ল্যানই থাকে না। তাদের যেমন বাইরে থেকে এক্সপোর্ট করে সব কিছু নিয়ে আসে, ইভেন ভুট্টাও যেটা বাইরে থেকে নিয়ে আসে একদম ইয়েলো পোলট্রি ফিড, এবং তাদের চেইন অফ ফার্ম থাকে, তাদের নিজস্ব প্রোডাকশন থাকে। একটা ফার্মে লস করলে কিন্তু আরেকটা ফার্ম দিয়ে তারা কাভার করতে পারে। কিন্তু আমার যারা গরিব ফার্মার, আমার যারা খামারি, তারা কিন্তু এত কিছু চিন্তাও করতে পারে না। ইভেন তারা যে একটা প্ল্যান করে নামবে, আমার প্রোডাক্ট কী, আমার প্রাইস কী হবে, আমি কোথায় প্রমোশন করব, আমার প্লেসমেন্ট কোথায়, সে কিছু চিন্তা করতে পারে না। সে দেখে অমুকে 1000 ব্রয়লার পেলেছিল, লাভ করেছে, দেখি আমিও নামি। তাহলে এর সাথে কি প্রাণী সম্পদ অধিদপ্তর কিংবা রিলেটেড যারা স্টেক হোল্ডার আছেন, তারা কি জিনিসগুলোকে খুব একটা কোঅর্ডিনেটেড ওয়েতে মার্কেটটাকে স্টেবল করার ক্ষেত্রে কাজ করতে পারেন না? আমি ওই আগের প্রশ্নটার উত্তরটা একটু শেষ করি প্লিজ। সেটা হচ্ছে যে তারা যখন একটা বাচ্চা কিনবে, তারা যদি বেশি দামে কেনে কর্পোরেট হাউস, তারা কিন্তু এটা প্রাইস দিয়ে জনগণের কাছ থেকে নিয়ে নিতে পারে। আর যারা আমার খামারি, যারা আমার দেশীয় যারা মানে মানে করছে, ব্যাকইয়ার্ড পোলট্রি পালছে, তাদের জন্য অনেক সুযোগ সুবিধা গভর্নমেন্ট কিন্তু করেছে। অনেক বিজনেস পলিসি আছে তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। তাদের যেটা সমস্যার অ্যাওয়ারনেসের প্রবলেম, তাদের নলেজেরও অনেক প্রবলেম। আর একসময় আমরা গভর্নমেন্টকে বলতাম যে ডিএলএস থেকে এটা নাই, বিএলআরআই থেকে এটা নাই, বাংলাদেশে গবেষণা নাই। কিন্তু এখন যদি কেউ বলে, আমি বলবো যে না, এটা ভুল। কারণ সেক্ষেত্রে দেখেন আমাদের নিজস্ব কিছু স্ট্রেইন আছে যেটা বিএলআরআই থেকে বের করা। বিএলআরআই ওটাকে বলে সুবর্ণ নামে একটা স্ট্রেইন আছে, যেটা আপনি যদি রেয়ার করেন, ওরা খুব অল্প দামে বাচ্চাটা দেয়। তো আমার কেন কমার্শিয়াল ফার্ম যেটা হাই প্রাইস দিয়ে ডিলারের কাছ থেকে নিয়ে এসে ফার্মিং করে, সেটা কিনতে হবে উচ্চ দামে? আমি কেন সরকারি অনুদানে যেটা দিচ্ছে সেটা আমি সংগ্রহ করছি না? এটা কি লালন পালন কিংবা তার আউটকামটা খুব মার্কেটে বেশি দামে বিক্রি করা যায় না, বা এর মধ্যে কি কোনো কিছু আছে? না না না, এরকম কিছু নাই, শুধু তাদের জানার অভাব আছে। যেমন ধরেন এই সুবর্ণ এক যেটা, সেটা আপনার ফিড কনভার্সন এফিসিয়েন্সি, মানে কতখানি খাবে, কতখানি গেইন করবে। 2 কেজি 300 গ্রাম খেয়ে 1 কেজি গেইন করবে। তারপর এগুলো খুবই হার্ডি, এগুলো আপনার গরমে আক্রান্ত হবে না। বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, যেহেতু লোকাল ব্রিড থেকে তৈরি করা, লোকাল যে আমাদের টাইপগুলো আছে সেখান থেকে ব্লাড এখানে মিক্সিং করা আছে, তারা বাংলাদেশের সাথে অ্যাকাস্টমাইজড। ওই যে কমার্শিয়াল ফার্ম এনভায়রনমেন্টাল কন্ট্রোল হাউস দিতে পারছে, সেটা গ্রাম বাংলায় যারা ফার্মার তারা তো দিতে পারছে না। কিন্তু সে বার্ড কালেকশন করছে, তারা যে বার্ডটা পালছে সেই বার্ডটা, কিন্তু তাদেরকে সে ম্যানেজমেন্ট দিতে পারছে না। কিন্তু সে প্রফিট আশা করছে, কমার্শিয়াল ফার্ম যে প্রফিটটা করবে সেই প্রফিটটা, এই জায়গায় সমস্যা। ওকে, এই জায়গাতে যেহেতু সমস্যাগুলো আছে, নিশ্চয়ই তার সমাধানেরও জায়গাগুলো আছে। আমরা সমস্যার সমাধানগুলো আপনাদের মতো একাডেমিশিয়ান বা রিসার্চারদের কাছ থেকে জানার চেষ্টা করবো। তবে একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমরা বিরতি নিয়ে এসে এখান থেকে হয়তো সমস্যার সমাধানে আলোচনা করব। দর্শক, আপনারা আছেন এটিএন নিউজে, উপভোগ করছেন হ্যাপেনিং পয়েন্টে। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি খানিক বাদে, সঙ্গে থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঝুঁকিতে পোল্ট্রি শিল্প, আমরা এই নিয়ে কথা বলছি। আমরা সমস্যা তার সমাধানও খোঁজার চেষ্টা করব। বিরতিতে যাওয়ার আগে আমরা অনেক সমস্যা নিয়ে কথা বলেছি, হয়তো সমাধানের কিছু উপায় খোঁজার চেষ্টা করব, তারপরে রোগবালাই নিয়েও আসলে কথা বলবো। আমরা বিভিন্ন রকমের সমস্যা যেহেতু কথা বলেছি, আপনারা এর সমাধানগুলো নিশ্চয়ই ভাবেন যে কিভাবে আমাদের এটাকে স্টেবল রাখা যায়। কারণ আমরা শুরুতেই বলেছি যে মূল যে আমিষের প্রয়োজন, তার একটা সিংহভাগ এখান থেকে যেহেতু আসে, এটাকে স্টেবল রাখা আমাদের দৈনন্দিন জীবনের জন্য জরুরি। তো এটাকে স্টেবল করার আসলে আপনারা মোটা দাগে কি কি ভাবেন, বা আপনাদের ওপিনিয়নগুলোই বা কি? এটার নীতিমালা কিন্তু বিভিন্ন ক্ষেত্র ভাগ করে ডিএলএস থেকে অলরেডি তৈরি করা হয়েছে। নীতিমালা কিছু পাস হয়েছে এবং কিছু বোধহয় অন দ্য ওয়েতে আছে। এগুলো ডিএলএস এর মাধ্যমে বিভিন্ন উপজেলা এবং জেলা, উপজেলা, থানা এগুলোতে ছড়িয়ে গেছে। আমাদের যেটা করতে হবে, নলেজটা গ্যাদার করতে হবে
এবং সেইখানে প্রচুর ট্রেনিং আছে। এটা কি অ্যাওয়ারনেসেরও কোনো ঘাটতি বোধ করছেন? হ্যাঁ, অ্যাওয়ারনেসের ঘাটতি আমি বোধ করছি। যদি আমাকে আরো 2 বছর আগে বলতেন যে এই অ্যাওয়ারনেস আছে কিনা, আমি বলতাম যে না, তাদের অ্যাওয়ারনেস থাকবে কিভাবে, আমাদের গভর্নমেন্টের সঠিক পদ্ধতি নেই। কিন্তু এখন আমি যেহেতু তাদের বিভিন্ন কাজগুলো জানি এবং অ্যাজ এ অ্যাকাডেমিশিয়ান বা রিসার্চার আমার স্টুডেন্টরা সেখানে যায় বা গবেষণার কাজেও তাদের সাথে আমার যোগাযোগ হয়, আমি দেখেছি যথেষ্ট গবেষণা হচ্ছে, আমি দেখেছি যথেষ্ট সম্প্রসারণ হচ্ছে। যেখানে সমস্যা সেটা হচ্ছে আমাদের যে কোলাবোরেশন, সমন্বয়, আমাদের সাথে অ্যাকাডেমিশিয়ানদের সাথে যারা সম্প্রসারণ কর্মী তাদের সমন্বয়টা আছে কিনা, যারা ট্রেন করছে তাদের আছে কিনা, যারা ট্রেন করছে ট্রেনিং প্রপারলি হলো কিনা চেক করার যে পদ্ধতি, এবং মূল সমস্যা যেটা আপনাদের কাছে মানে যারা আম জনতা তাদের কাছে ডকুমেন্টেশন থাকে কিনা যে আমার কত চাহিদা কত সাপ্লাই দিতে হবে। এবং প্রত্যেকটা জেলা বা উপজেলাতে যদি ডেইলি বেসিসে যায় বা মান্থলি যায়, আমাদের এই মাসে এই পরিমাণ এত সাপ্লাই দিতে হবে, প্রোডাকশন এই এরিয়াতে এই পরিমাণ হতে হবে, এর উপরে যাওয়া যাবে না বা নিচে যাওয়া যাবে না। এই যে অথেন্টিক ডাটাবেস থাকা, এইটা এক সময় যদি ডিজিটালাইজ হয় যে আপনার কারো মুখে শুনতে হবে না, ইউ ক্যান ক্লিক অ্যান্ড নো দ্য ডেটা, তখন আপনি কি করবেন, আপনি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি সারপ্লাস করলে আপনি কি করবেন, আপনার প্রাইস কম পাবেন। বা আপনি যদি নিচে চলে যান তাহলে কি হবে, আপনি রিস্কে পড়ে যাবেন। আপনার রিস্ক ফ্যাক্টরের জন্য আপনি নিজে দায়ী হবেন, আপনি নিজে বুঝে ব্যবসা করবেন। এবং এই জাতীয় যে বিজনেস নলেজগুলো, মানে পোলট্রির যে কারিগরি দক্ষতা, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এটার সাথে আমার মনে হয় বিজনেসের যে মার্জ খুবই ইম্পর্টেন্ট। কেউ ব্যবসা শুরু করার, কেউ চাইলেই একটা ফার্ম শুরু করতে পারবে না, তাকে রেজিস্ট্রেশন নিতে হবে। ডিএলএস অনুমোদনের বাইরে যদি সে নেয়, ওটা যেন অন্যের জন্য দৃষ্টান্তমূলক হয়, এমনভাবে তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা খামারিদের আন্দোলন করতে দেখি, আসলে এটা আমাদের অনেকগুলো সেক্টরেই দেখি আসলে, যে হয়তো দাবি দেওয়া নিয়ে যেটা দাবি হওয়ার কথা না, যে দাবিটা হয়তো ব্যক্তিক পর্যায়ের দাবি, সেটাকেও আমরা আনুষ্ঠানিক করে হয়তো সরকার পর্যন্ত নিয়ে যে রাস্তা ব্লক করি, মানুষের জন্য ঝুঁকিতে মানুষকে ফেলি, অসুবিধায় ফেলি। যেমন খামারিরাও 1 মে থেকে এরকম একটা আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন, যদিও আমরা খুশির খবরই বলতে হবে যে সরকারের আশ্বাসে তারা হয়তো সেটাকে কিছুটা স্থগিতই করেছে। আবার কে জানে কদিন পরে হয়তো আবার সেই দাবিটাকে তারা আন্দোলনের পর্যায়ে বা ধর্মঘটের পর্যায়ে নিয়ে আসবে। বিষয়টা হচ্ছে যে এই যে ডিমান্ড সাপ্লাইতে একটা প্রাইস ডিটারমিনেশন হওয়ার কথা, কিন্তু সেখানে এই আন্দোলন করে সেটাকে প্রাইস বাড়ানো কিংবা আবার প্রেশার ক্রিয়েট করা, এগুলো কেন করতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটা কোয়েশ্চেন করার জন্যে। এটা হচ্ছে দেখেন, আন্দোলনে গিয়েছে, এগুলো যে অযৌক্তিক আমি বলবো না, অনেক অন্যায় হয় যে কারণেই তারা আন্দোলনে যায়, কিন্তু কিছু জিনিস থাকে সেটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। যেমন ধরেন আপনি 1 মেতে ডাক দিলেন যে আপনি আর উৎপাদনে যাবেন না, ইজ ইট পসিবল? একটা মুরগি ডিম পারছে, আপনি থামাতে পারবেন তাকে? আপনার মুরগি 1.5 কেজি হয়েছে, আপনি বলতে পারবেন তুমি আর মাংস গেইন করতে পারবে না, তোমাকে আমি বাজারে দিব না? এই বিজনেস রানিং বিজনেস, আপনি চাইলেই বন্ধ করতে পারবেন না, চাইলেই শুরু করতে পারবেন না, এটার প্ল্যানিং হয় অনেক আগে। রাইট। আপনি যদি মনে করেন যে এই সময়ের একটা সিদ্ধান্তের কারণে আমি প্রোডাকশন ফল করেছি, নো। আপনার একটা মুরগি কতখানি ডিম দিবে, এটা সে যখন ডে ওল্ড চিক থাকে, তাকে আপনি কিভাবে তাপায়ন করছেন ওই সময় ডিটারমাইন্ড হয়। তো আপনি এই ইন্ডাস্ট্রিকে যেমন এইভাবে বন্ধ করতে পারবেন না, এইভাবে। আর যে জিনিস নিয়ে বন্ধ করার কথা বলা হয়েছে, ওটা তো আমি শুরুতে আপনাকে এক্সপ্লেন করলাম যে এই কারণে বিষয়টা ঘটেছে। এমন না যে কোনো ইচ্ছাকৃতভাবে তাদেরকে দাম কম দেওয়া। আমাদেরকে সার্বিকভাবে চিন্তা করার ক্ষমতাটা রাখতে হবে, এবং এই জাতীয় আন্দোলনগুলো অনেক সময় আমাদের পোলট্রি সেক্টরকে এমনভাবে আক্রান্ত করে, হয়তো আমরা দ্বার প্রান্তে চলে যাই, আমরা এক্সপোর্টে যাব, কিন্তু আমরা যেতে পারি না। এবং আমি যেহেতু একদম ভেতরে আছি, আমি বুঝতে পারি যে ঘটনাটা কি ঘটে। এবং আমাদের বিভিন্ন সার্ভের কাজে আমরা একদম রুট লেভেলে চলে যাই। ফার্মাররা ইভেন এই আন্দোলনের কথা জানে না, যারা কন্ট্রাক্ট ফার্মার তারা মানে আমার কাছ থেকে শোনে যে আন্দোলনটা কি নিয়ে, তখন আমি খুব আশ্চর্য হই। দে আর নট অল টুগেদার, কিন্তু তারা আন্দোলনে চলে যায়। কিন্তু তারা যে অযৌক্তিক জিনিস নিয়ে আন্দোলন করে সেটাও আমি বলতে পারছি না, কিন্তু জিনিসটা আসলে আমার কাছেই ধোঁয়াশা লাগে যে যাদেরকে নিয়ে আন্দোলন করছি, যাদের স্বার্থ নিয়ে আন্দোলন করছি, তারা কেন তারা জানে না। এবং তারা চায় সে যেন তার মাংসটা বিক্রি করতে পারে, তারা চায় সে যেন তার ডিমটা বিক্রি করতে পারে, এবং এটাতেই তারা খুশি যে ম্যাডাম আমি যেন 1 টাকা বেশি পাই। এখানে একটা জিনিস রিলেট করতে চাই ম্যাডাম, যে কিছু সমস্যা তো আসলে একদমই আছে। আমরা বার্ড ফ্লুর কথা যদি একটু ফেরত যাই, যে যখন বার্ড ফ্লু নিয়ে খুব প্রকট আলোচনা ছিল, এবং সেই সময়কালে আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রির একেবারে ধ্বংস অবস্থাও কিন্তু আমরা দেখেছি। আবার ঠিক সাম্প্রতিক সময় আমরা
ইকলাইয়ের কথাও যদি বলি, সেটাও কিন্তু আমাদের মধ্যে কেন যেন একরকমের অস্থিরতা তৈরি করছে। বিশেষ করে কনজিউমার লেভেলে যত না বেশি আমরা চিন্তা করব, তার চেয়ে যিনি ম্যানুফ্যাকচারার তার কিন্তু এটার সাথে রুটিরুজির যেমন সম্পর্ক থাকে, তার একটা বড় বিনিয়োগও থাকে, ফলে তাকেও কিন্তু বেশ একরকমের টানাপোড়েনের মধ্যেই যেতে হয়। আমি যদি একটু ইকোলাই সম্পর্কে আপনার কাছে জানতে চাই, আসলে এই রোগটা কি ধরনের রোগ এবং সেটা মানব দেহের সঙ্গে আসলে কতটা দ্রুত আমরা রিলেট করতে পারি বা কতটা ক্ষতিকর, সেটাকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? আপনার প্রথম প্রশ্ন ছিল বোধহয় বার্ড ফ্লু। বার্ড ফ্লুটাতে আমরা হয়তো পরে যেতে পারবো, কিন্তু সাম্প্রতিক সময় ইকোলাই নিয়ে একটা আলোচনা আছে। ইকোলাই যেটা, এটা ইস্টেরেজিয়া কোলাই একটা ব্যাকটেরিয়া, পানিবাহিত রোগের যে ব্যাকটেরিয়াটা সেটা, এটা যে শুধু ডিম আর মাংসে থাকে তা না। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে সুইডেনে ওয়ার্ল্ড ওয়াইড কিছু করা হচ্ছে, রিসার্চ করা হচ্ছে, যেখানে ওয়াটার পিউরিফিকেশন নিয়ে কাজ করা হচ্ছে। পিওর ওয়াটার বা ওয়াটারে কি কি ইমপিউরেন্ট আছে, কি কি দূষিত জিনিস আছে, তো সেই জিনিসটা দেখতে গিয়ে তারা কি করে, বাদুর কিন্তু পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার কালেক্ট করে, যে কোনো গাছের রস, তারা মানে দূষিত পানি কনজিউম করবে না। তো বাদুরের মুখের যে স্যালাইভা আর এবং ওয়াটার কন্টেন্ট, সেটা নিয়ে চেক করে দেখা গেল সেখানেও ইমপিউরিটিস পাওয়া গেছে। তার মানে তারা গাছ থেকে রসটা কালেক্ট করলেও এটা মিন করে যে আপনার ইকোসিস্টেমে ইমপিউরিটিস ঢুকে গেছে, আপনি এটার বাইরে না। কিন্তু ইকোলাই আর ইসের ক্ষেত্রে, মিটের ক্ষেত্রে ইকোলাই, সালমোনেলা এগুলো খুব কমন। আমাদের যেহেতু টেম্পারেচার, হিউমিডিটি হাই, এগুলো খুবই কমন। কিন্তু আমাদের যে কুকিং মেথড, সেটা হচ্ছে ব্লেজিং। আপনি আমাদের মা খালারা যে উচ্চতাপে হাই টেম্পারেচার মানে 70 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলেই আমরা সেটা ডিস্ট্রয় হয়ে যায়। আর এটা কতবার 100-এর উপরে কতবার চলে যায় এটা ঠিক নয়। আমরা যদি কুকড ফুড খাই, আমাদের জন্য এটা প্রবলেম না। কিন্তু আমরা যদি ইমপিওর ওয়াটার টেক করি বা এমন কোনো কিছু টেক করি মাংসের সাথে বা ডিমের সাথে, মেয়োনিজ টেক করলাম যেটা পাস্তুরাইজ না ভালো সঠিকভাবে, বা আপনি সালাদ টেক করলেন সাথে ডিমটা দিয়ে দিলেন, ওই লেটুস, টমেটো, শসা সেটার মধ্যে থেকে গেল, আপনার ফুড হ্যাবিটের কারণে আপনি ইকোলাই কনজিউম করতে পারেন এবং সেটা আপনার ক্ষতি করবে। কিন্তু মাংস এবং ডিম, সেটার থেকে এড়িয়ে যাওয়ার উপায় নাই। আমি যদি বলি থাকে না এটা ভুল, সেক্ষেত্রে আমি কিভাবে রান্না করে খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট, এবং আমরা প্রপারলি রান্না করে খাই। হাতে যেহেতু সময় কম, আমরা খুব শর্ট কিছু অ্যান্সার নেওয়ার চেষ্টা করবো যে এক্ষেত্রে খামারিদের দুশ্চিন্তা করার মতো কারণ আছে কিনা। যেমন বার্ড ফ্লুতে অনেক বেশি আমাদের মুরগিগুলো মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে ইকোলাই থেকে এরকম কোনো ডেভাস্টেটিং সিচুয়েশন আসার সম্ভাবনা আছে কিনা? খামারিদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। খামারিদের জন্য আমার কিছু পরামর্শ আছে। জি, আপনারা যখন বাচ্চা কিনবেন, যে কোনো হ্যাচারিতে যাবেন, হ্যাচারি আপনাকে এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জার যে টিকাটা, সেটা তাদেরকে দিয়ে দিবে, যেভাবে মারেক্স ডিজিজের টিকাটা দিয়ে দেয়। তাকে কি করতে হবে, প্রতি বাচ্চা প্রতি তাকে 6 টাকা বেশি দিতে হবে। যেটা নিয়ে এসে তাকে টিকা দিতে হয় ফার্মে, একজন লোক এসে দিয়ে দেয় এবং সেখানে কিন্তু তার 6.5 টাকা খরচ হয়, মানে আরো 50 পয়সা বেশি হয়। তো আপনারা ওই ফার্ম মানে আপনার যেখানে হ্যাচারি বাচ্চা উৎপাদিত হয়, সেখান থেকে ট্রান্সপোর্ট করে নিয়ে এসে ফার্মে ঢুকিয়ে বায়োসিকিউরিটি মানে ভেঙে যখন ভিতরে ঢোকে, বাই দিস টাইম কিন্তু আপনার অনেক সময় ইনফেক্টেড হয়ে যায়। তাদের জন্য পরামর্শ হচ্ছে ভ্যাকসিনেশন যেহেতু করবেনই, আপনার যে হ্যাচারি ভ্যাকসিনেশন করার পরেই সেটা যেন নিয়ে আসে, কারণ এই 6 টাকার যে মায়া, এটা ছাড়তে হবে। এবং 6 টাকার মায়ায় কিন্তু তার বার্ডটা মারা যাচ্ছে। এবং বার্ড ফ্লু কখন হয় ওটার কিন্তু একটা মানে ইয়ার ওয়াইজ গ্রাফ আছে। সেক্ষেত্রে আমরা যেভাবে রানীক্ষেত ডিজিজের ভ্যাকসিন আমরা প্রতিদিন যেভাবে ঘুম থেকে উঠে 1 কাপ চা খাই, সেভাবে কিন্তু ভ্যাকসিনটা দেওয়া হয়, সবাই দেয়। এটাও যেন একটা রেগুলার প্র্যাকটিসে পরিণত হয়, তাহলে আর কোনো সমস্যাই হবে না। আমার মনে হয় যে মানে কোনো সমস্যা গভীর হওয়ার আগে প্রতিরোধ করাটাই বেশ ভালো, যেটা আমরা সবসময় আমাদের জীবনধারায় বলে থাকি। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিকেও যদি আমরা খুব ভালো করে প্রোটেক্ট করতে চাই, কোনো রকমের দুশ্চিন্তার মধ্যে না যাই, তাহলে হয়তো এরকম প্রতিরোধ ব্যবস্থা আমাদের খামারিরা করবেন আসলে যে কোনো স্তরে। হ্যাঁ, এবং হ্যাচারিতে কি করা হয়, কুল চেইন মেইনটেইন করা হয়, তারা সঠিকভাবে কিভাবে দিতে হয় জানে, দে আর দ্য এক্সপার্ট হ্যান্ড। কিন্তু আপনি ফার্মের যাকে দিয়ে দেওয়াচ্ছেন, হয়তো এক্সপার্ট, হয়তো এক্সপার্ট না। আশা করছি যে আপনার কথাগুলো আমাদের খামারিদের অনেক বেশি কাজে লাগবে। এই বিষয়টা যেহেতু অনেক বড় বিষয়, অন্য কোনো দিন আবারও হয়তো আমরা যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করব, আমাদের দর্শকদের উপকার হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আমরা ভালো থাকতে চাই, আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও আমরা ফিরছি আপনার সঙ্গে। সবাই ভালো থাকার প্রত্যাশা। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।